আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। যেমন নোটিশ দিয়েছিলাম সেই অনুযায়ী আমি একটা গুরুত্বপূর্ণ খবর দেবো আপনাদের। এটাকে মোটেই হেসে উড়িয়ে দেবেন না, প্রথমেই আমি বলে দিলাম যে অনেকদিন ধরে এই খবর শোনা যাচ্ছে। এবারে একটা খবর আমি পেলাম, আগের খবরের সঙ্গে এই খবরের কিন্তু কোনো মিল নেই, আমি আগে বলে দিচ্ছি। সুতরাং এই খবরটাকে যদি আপনারা কোনোভাবে এড়িয়ে যান বা মস্করার মতো করে নেন, তাহলে বিপদ কিন্তু আপনাদের। আমি এটা প্রথমেই পরিষ্কার করে দিলাম। ভিডিওটি পুরো দেখুন এবং তারপরে আপনাদের মতামত আমি সবার জন্য খুলে রাখলাম। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। এক হচ্ছে, বাংলাদেশের উপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু যে কোনো দিন হবে। মোটামুটি আপনার 5টি জায়গায়। তার কারণ, ব্যাখ্যা, আমেরিকার ভূমিকা সব আমি বলবো আস্তে আস্তে। এই জায়গাগুলো হলো, 1 রংপুর, 2 হচ্ছে সিলেট এবং 3 হচ্ছে চট্টগ্রাম। এই যে সার্জিক্যাল স্ট্রাইকটা হবে, এই সার্জিক্যাল স্ট্রাইকটা কিন্তু সম্পূর্ণ প্রিসিশন স্ট্রাইক হবে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল। লস্কর-ই-তৈয়বা এবং আরো যে সমস্ত সংগঠনগুলো যাদের ওখানে ক্যাম্প ছিল, সন্ত্রাসবাদীদের ক্যাম্প ছিল, সেখানে যেরকম ভাবে মারা হয়েছিল, এখানেও সে একইভাবে মারা হবে। এখন এই 3টে অঞ্চল কেন? এই রংপুরে আপনার 2টো টেরোরিস্ট ক্যাম্প হয়েছে, সিলেটে হচ্ছে আপনার 3টে, তাহলে 2টো আর 3টে 5টা, আর চট্টগ্রামে হচ্ছে 2টো, তাহলে 5 3 2 5 আর 2 7। এই 7টি জায়গায় আপনার এয়ার স্ট্রাইক হবে, সার্জিক্যাল হবে। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষ, তার জন্য প্রিসিশন স্ট্রাইক যাকে বলে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে করা হয়েছিল, পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং সমস্ত সন্ত্রাসী মারা গিয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। আপনাদের হয়তো মনে থাকতে পারে, কারণ এটা আমাদের গোয়েন্দা দপ্তরের কাছে পুরো খবর আছে, নীল নকশা পুরো রেডি আছে। আপনাদের হয়তো মনে থাকতে পারে যে DGISPR পাকিস্তানের, খুব সম্ভবত আসিম মালিক, খুব সম্ভবত তিনি বাংলাদেশ ভিজিট করে গেছিলেন এবং তিনি রংপুর, লালমনিরহাট, এদিকে সিলেট, চট্টগ্রাম 3টেই ঘুরেছেন এবং সেনাপ্রধান এবং অন্যান্যদের সঙ্গে তিনি দেখা করেছেন, দেখা করে কথাবার্তা বলেছেন। তারপর থেকে ভারত তককে তককে আছে। এদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তান ফ্রন্টিয়ার কোর্সে, 17 ফ্রন্টিয়ার কোর্সের 116 জন সেনা। এদেরকে বলা হচ্ছে যে চট্টগ্রাম দখল করে নেওয়া হচ্ছে, রংপুর দখল করে নেওয়া হচ্ছে, তোমরা প্রতিরোধ করবে কি করে। অনেকটা ISIS মডেলে
মানব বোমা কি করে বিস্ফোরণ করানো যায়, কি করে চোরাগোপ্তা আক্রমণ চালাতে হয়, স্নাইপার ড্রিলিং কি করে করতে হয়। আর স্নাইপার চালাতে গেলে আপনার দূরত্বের সঙ্গে হাওয়ার গতিবেগ এবং কিলোমিটার মাপতে হয় বা মিটার মাপতে হয়, সেইগুলো শেখানো হচ্ছে এবং শুটিংও করা হচ্ছে। আমি শুনেছি এই সমস্ত অঞ্চলে নাকি প্রচুর বন জঙ্গল এবং পাহাড়ি এলাকা রয়েছে, সাধারণ মানুষের সেখানে খুব একটা যাতায়াত নেই, ওই জন্যই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে। তো এই ক্যাম্প এখন সমস্ত ভর্তি চলছে। এক একটা ক্যাম্পে মোটামুটি আপনার 500 থেকে 550 ইয়ং ছেলে পিলে, যাদের মাথায় জেহাদি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে আপনাদের যাকে ছেড়ে দেওয়া হলো, আমি নামটা ভুলে গেলাম, ফাঁসির আসামি ছিল, যাকে ছেড়ে দেওয়া হলো, তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড এবং তার সঙ্গেই এরা ISI এর সঙ্গে মূলত যোগাযোগটা হচ্ছে এবং সেনাপ্রধান সর্বতভাবে এতে সাহায্য করছে। আপনাদের মনে আছে ওয়েস্টিন হোটেলে CIA এর একজন এজেন্ট মারা যান। এখন CIA এর এজেন্ট মারা গেছেন, সেটা কি আমেরিকা জানতো না? জানতো, কিন্তু খবরটা তাড়াতাড়ি যদি, কারণ প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, কমিউনিকেশন যেটা অফ না হয়। যখন একদিন কমিউনিকেশন অফ হয়ে গেল, তখনই বুঝে গেল যে তাকে ফেলে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গের লোকটি যেটি ছিলেন তাকে পাহারা দেওয়ার জন্য, সে সেই ঘটনার পর তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে সোজা আমেরিকার পথে চলে যান। এখনো CIA এর লোকজন কিন্তু ঢাকার বুকে রয়েছে। কোথায় রয়েছে না রয়েছে সে সমস্ত খবরও আমরা জানি। এই যে আপনারা দেখছেন যে সার্জিও গোর, তিনি গিয়ে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করছেন, এখানে এসে বারবার কথা বলছেন, আসলে পুরো খেলাটাই খেলছে ডিপ স্টেট। এখানে কিন্তু ট্রাম্পের কোনো হাত নেই। প্রেসিডেন্ট হলে কি হবে? আসল হচ্ছে গিয়ে ডিপ স্টেট। এই ডিপ স্টেটের মধ্যে কারা রয়েছে? যারা আর্মস লবি, টেক লবি, মেডিসিন লবি, তারপর আপনার বিভিন্ন ধরুন MI6 এর লোক, কারণ ব্রিটেনের রাজ পরিবার চলে গেছে, কিন্তু রাজ পরিবারের একটা শাসনতন্ত্র কিন্তু এই ব্রিটেনের ওপর রয়ে গেছে। রাজার অনুমতি ছাড়া যতই পার্লামেন্টে বিল পাস হোক, রাজার অনুমতি ছাড়া করতে পারে না। সে MI6 তাদেরও কিছু রাজ পরিবারের লোক এর মধ্যে রয়েছে। আপনাদের এও মনে থাকতে পারে, যখন ট্রাম্প দ্বিতীয়বার ইলেকশনের সময় যখন বক্তৃতা দিচ্ছিলেন, তার কান ছুঁয়ে একটা গুলি বেরিয়ে গেছিল। 500 মিটার দূর থেকে তাকে গুলি করে তাকে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে আমাদের কথা শুনলে শুনবে, না হলে তোমার কিন্তু পরের গুলিটা কিন্তু তোমার কপালে লাগবে। এবং যে গুলি ছুড়েছিল তাকে মানে সে ধরা পড়ার পরও তাকে গুলি করে মেরে ফেলা হয়, যাতে কোন রকম
প্রমাণ না থাকে, অর্থাৎ কাজ হয়ে গেছে, মেরে ফেলে দাও। আমেরিকা যতই চায়, ডিপ স্টেট তারা যে পয়সাটা বাংলাদেশের ওপরে ইনভেস্ট করেছে, সেই পয়সাটা না তোলা পর্যন্ত ডিপ স্টেট কিন্তু এই অভিনয়টা করে যাচ্ছে। আর ফার্মাটেক, যতগুলো আমি বললাম, আর্মস লবি, তারপর আপনার যত কোম্পানিগুলো আপনার অস্ত্র কারখানার যত আছে, তাদের যে লবি, আসল তো তাদের যুদ্ধ বিগ্রহ বাদিয়ে আর তাদের জমি, সেটাকে বাংলাদেশের উর্বর জমিটা ব্যবহার করে চায়না এবং ভারতবর্ষকে একটা অস্থির করে তোলা এবং যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। আসল হচ্ছে চায়নার সঙ্গে ভারতের যুদ্ধটা বাঁধিয়ে দাও কোনোভাবে, তাহলে অস্ত্র বিক্রির আর অভাব হবে না। এই সমস্ত কিছু ঘটছে কিন্তু ডিপ স্টেটের অন্তরালে অঙ্গুলি হেলারে হচ্ছে, যেটা ট্রাম্পের হাতের মধ্যে নেই। ট্রাম্প হয়তো চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে, কিন্তু ডিপ স্টেট করতে দেবে না। এখনো সিআইএ এজেন্ট দেখবেন বাংলাদেশে ঘোরাফেরা করছে। তো আমি এই খবর প্রকাশ করার অর্থ সরে যেতে পারে, ওখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য কোথাও চলে যেতে পারে, কিন্তু আমাদের যে এজেন্সি আছে তারা প্রতি মুহূর্তে লক্ষ্য রাখছে ল্যাটিচিউড এবং লংগিচিউডের ওপরে। যেখানেই সরাক সেখানেই ঢুকে মারতে পারবে। সুতরাং আপনারা যদি মনে করেন এই খবরটা কোনো উড়ো খবর, তাহলে পরে আপনারা কিন্তু বড় ভুল করবেন। এই কারণে আমি আজকে ওই নোটিশটা দিয়ে আমি বললাম যে এটা যেন বাংলাদেশবাসী কখনো না বোঝে, ভুল বোঝে যে তাদের বাংলাদেশকে ভারত আক্রমণ করেছে। আসলে তা নয়, পাকিস্তানকে কিন্তু আক্রমণ করা হয়নি। অপারেশন সিঁদুরে পাকিস্তানের যত জঙ্গি সংগঠনগুলো ছিল এবং পাকিস্তানের যত পরমাণু শক্তিধর যত সংরক্ষণ কেন্দ্র ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছিল। রানওয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল, প্লেনও নষ্ট করে দেওয়া হয়েছিল। এখানে হয়তো সেটা হবে না বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে যে এয়ার স্ট্রাইকটা হবে সেটা হচ্ছে এই 2টো, 3টে 5টা, 2টো 7টা, আপাতত এই 7টির ওপরে গভীরভাবে নজর রাখছে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স। ফলে আপনারা সাবধানে থাকবেন, যে কোনো দিন যে কোনো সময় এটা হতে পারে। এবার বুঝে নিন যে শেখ হাসিনাকে সাউথ ব্লকে কেন ডাকা হয়েছিল। তাকে ওয়ার রুমে নিয়ে গিয়ে সমস্ত ম্যাপ দেখিয়ে তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই 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 ঘটতে যাচ্ছে আপনার দেশে। আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকারের ভিতরে এক শ্রেণীর মানুষ আছেন যারা শেখ হাসিনা যে বাংলাদেশে ছিলেন কোনদিন প্রধানমন্ত্রী এই বিষয়টি স্মরণ করতে চান না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি, আওয়ামী লীগের গুরুত্ব কিংবা শেখ হাসিনার গুরুত্ব এটাকে শূন্য, মানে এসছে ডেড হর্স। আজকে এই ভিডিওটি যে তারিখে করছি, এই তারিখে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তিনি যেটি বললেন যে শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের যে দাফন মানে কবর,
আমরা বলি দাফন কাফন বা কাফন দাফন। তো সেই যে আওয়ামী লীগের দাফন, এটা দিল্লিতে হয়ে গেছে, মানে একটা লোক মরে গেছে। তো মরে যাওয়ার পর তো আসলে সেখান থেকে আসলে নতুন কিছু উদ্ভব হয় না। তো এই যে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বললেন, এই কথা যদি সত্য হয় তাহলে তো বিএনপির আসলে খুশিতে নাচা উচিত। অন্যদিকে আবার বিএনপির মধ্যে, বিএনপির বাইরে, সরকারের মধ্যে, সরকারের বাইরে, সাধারণ জনগণের মধ্যে আওয়ামী লীগ নিয়ে বিপরীতমুখী একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেই প্রতিক্রিয়া হলো আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আসছে কিংবা আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আবার, ইত্যাদি ইত্যাদি নানা রকম। এগুলো আওয়ামী লীগ বনাম শেখ হাসিনাকে নিয়ে সরকারের ভিতরে এবং বাইরে বিপরীতমুখী চিন্তা। অন্যদিকে ইউনূস জমানাতে পুরো সময়টিতে এদেশের মানুষ একটা ভারত, যাকে বলা হয় বিতৃষ্ণা, এটা ফোবিয়া ছিল না। শেখ হাসিনার জমানাতে একটা ভারত ফোবিয়া ছিল, যে ভারত বাংলাদেশের জন্য আসলে একটা হুমকি স্বরূপ। তারা পাখির মতো মানুষ মারে, তারা দাদাগিরি করে, তারা সিকিমের মতো বাংলাদেশ দখল করতে পারে, তারা কাশ্মীরের মতো বাংলাদেশ দখল করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। তো এই যে ভয় এবং আতঙ্ক, সেই আতঙ্কের কারণে মানুষের মনে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল ভারতের বিরুদ্ধে, যেটিকে আপনি ভারত ফোবিয়া বলতে পারেন। কিন্তু ইউনূস জমানাতে এসে বিভিন্ন প্রচার মাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যম, এখানে জামাতে বট বাহিনী থেকে শুরু করে বিদেশ থেকে যারা ইউটিউব করে তারা, বা বাংলাদেশে যে সকল মূলধারার গণমাধ্যম, তাদের মধ্যে কয়েকজন আছেন, তারা এতটা প্রবল ভারত বিরোধী হয়ে পড়লেন, অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ জাস্ট লাইক রোমান সম্রাট জুলিয়াস সিজারের জমানাতে রোমানদের যেরকম ক্ষমতা ছিল, বা জুলিয়াস সিজারের যে সারা দুনিয়াতে যে ক্ষমতা ছিল, কিংবা ধরুন নেপোলিয়ন বোনাপার্টের সময় ফ্রান্সের যে ক্ষমতা ছিল, ফ্রান্সের নাগরিকদের যে ক্ষমতা ছিল। তো এরকম যে একটা অবস্থা, অথবা মহারানী ভিক্টোরিয়ার সময়টাতে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ সাম্রাজ্যের যে আধিপত্য ছিল সারা দুনিয়াতে, বাংলাদেশ সম্ভবত ওই পর্যায়ে চলে গেছে। আর অন্যদিকে ভারত হলো বাংলাদেশের জন্য একটা ছোট্ট কলোনি। আমরা ইচ্ছে করলে মায়ানমারের মুন্ডু পর্যন্ত দখল করতে পারি, কেন আমরা আরাকান রাজ্য দখল করে নিচ্ছি না? এই ধরনের প্রচারণা আমাদের দেশে ইউনূস জমানাতে প্রবল ছিল। আর ইউনূস সাহেবকে আমরা নক্ষত্রের রাজা মনে করে, অর্থাৎ এই নক্ষত্র মণ্ডলীতে যত নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রের মধ্যে সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে আমরা তাকে মনে করতাম যে পৃথিবীতে তার কোনো বিকল্প নেই। আর বাংলাদেশে আমরা যারা জনগণ আছি 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ মানে 18 কোটি সেনাবাহিনী। এই সেনাবাহিনী দিয়ে আমরা ভারতের 7 সিস্টার দখল করতে পারি, মায়ানমারের যে মংডু সেটা দখল করে নিতে পারি, আমরা গাজওয়াতুল হিন্দ করতে পারি, আমরা ভারতবর্ষের দিল্লি পর্যন্ত দখল করে নিতে পারি। এরকম একটা স্বপ্নের ঘোরে আমাদের প্রায় 1.5 বছর চলে গেল। চলে যাওয়ার পর নানা রকম ঘটনা, উত্থান পতন, নানা রকম পদ্মার আড়ালের খেলাধুলার একটা প্রেক্ষিতে আমরা একটা সংসদ পেলাম, একটা ভোট হলো, তারপরে সংসদ পেলাম, প্রধানমন্ত্রী পেলাম, বিরোধী দলীয় নেতা পেলাম, সংসদ চলছে, আমরা জুলাই আগস্ট বিপ্লবের নেতাদের পেলাম, আরো অনেক কিছু পেলাম। কিন্তু সবকিছু খাওয়ার পরে হাওয়াই মিঠাইয়ের মতো, আপনারা যারা হাওয়াই মিঠাই খেয়েছেন, এইরকম বিশাল ছিঁড়ে মুখের মধ্যে দিবেন আর গলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে মুখে আপনি আসলে কি খেলেন, না চকলেট, না কোনো কিছু, না বাতাস, না তুলা, এরকম হাওয়াই মিঠাই। এখন গত 2 বছর ধরে আমরা
প্রায় সব ক্ষেত্রে হাওয়াই মিঠাই খেয়ে যাচ্ছি। একটি ন্যারেটিভ, একটি বিষয়, একটি বস্তু একেবারে ফিজিক্সের ভাষা অনুযায়ী স্ট্রাকচার হিসেবে, অবকাঠামো হিসেবে আমাদের এই রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায় মডেল রূপে দাঁড়ায়নি। সবকিছুই ফ্ল্যাকচুয়েটিং করছে গত 2 বছর ধরে। ফলে দুর্ভাগ্য এবং অনিশ্চয়তা আমাদেরকে তাড়া করছে, প্রতিটি মানুষকে। যার যার অবস্থানে থেকে আমরা কোনো কাজ করতে পারছি না, চিন্তা করতে পারছি না, স্বপ্ন দেখতে পারছি না, এবং একটা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করতে পারছি না। দিস ইজ এ হিউজ প্রবলেম, বিশাল একটা সমস্যা। এখন এই সমস্যাগুলো দূর করার জন্য সবার আগে যেটি দরকার সেটা হলো আমি যা করছি সেই ব্যাপারে আমার একটা অবকাঠামো থাকতে হবে, মানদণ্ড থাকতে হবে। আমি যা স্বপ্ন দেখছি একই অবস্থা, আমার যারা প্রতিপক্ষ তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। তো এখানে ভারত এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। আপনি গিয়ে দেখুন, আমরা যে পরাশক্তিগুলো আগে মনে করতাম বিশ্বের 5টি পরাশক্তি, সেই 5টি পরাশক্তির যে অবস্থা, এর মধ্যে ধরেন ফ্রান্স এবং ইংল্যান্ড, এই দুটো পরাশক্তি এখন আর পরাশক্তি নেই বললেই চলে। আমেরিকা এবং রাশিয়া তারা পরাশক্তি আছে, কিন্তু তাদের অর্থনীতি, তাদের সমাজ ব্যবস্থা, যে কোনো একটা যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো যে পরিবেশ পরিস্থিতি, সেই সফট পাওয়ার রাশিয়ার শূন্য, আমেরিকার কোনো সফট পাওয়ার এখন আর আগের মতো নেই। ফলে আমেরিকা এবং রাশিয়া এখন বলতে গেলে সামন্তরাল চলে আসছে। নতুন যে বন্দোবস্ত, নতুন যে পৃথিবী, সেই নতুন পৃথিবীতে চীন বলতে গেলে 1 নম্বর পরাশক্তি, তারপরে ভারত। এবং এই যে 1 নম্বর পরাশক্তি চীন এবং ভারত, এটি আগামী 10 বছরের মধ্যে সেটেলড হয়ে যাবে। নো ওয়ান ক্যান অ্যাভয়েড, কেউ করতে পারবে না। এবং 3 নম্বর পরাশক্তি হিসেবে আপনি দেখবেন সেখানে চলে আসছে ইরান। এই হলো বর্তমান রাজনীতির ফিজিক্স। তো সেই ফিজিক্সের ক্ষেত্রে আমরা ভারতকে মনে করছি বগাসবো, কিচ্ছু না। আমাদের জন্য হাওয়াই মিঠাই। আমরা ইচ্ছা করলে দিল্লি দখল করতে পারি, গাজা অঞ্চল হীন করতে পারি। আমাদের সেনাবাহিনীর মধ্যে এখন যে নতুন 4টি ইউনিট করা হয়েছে 4 জন খলিফার নামে, এই 4টি কোম্পানি, এক একটা কোম্পানিতে গড়ে ধরেন 100 জন করে সৈনিক থাকে। তো ভারত দখল করার জন্য 4টা কোম্পানি যথেষ্ট, কেননা ওখানে আল্লাহর রাসূলের 4 জন বিখ্যাত সাহাবার নাম সংযোজিত আছে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসে কাতর অন্তত 6 থেকে 7 কোটি মানুষ আছে, যারা বিশ্বাস করে যে এরকম হযরত আবু বকর সিদ্দিকের নাম নিয়ে আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, সাগর আপনাকে ভাসিয়ে রাখবে। এই হলো অবস্থা। যাই হোক, এটা নিয়ে আলাপ আলোচনা করলাম। অন্যদিকে যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তো প্রশ্নই আসে না, সেটা চলে গেছে। আওয়ামী লীগই তো কবর রচনা হয়ে গেছে দিল্লিতে, বাংলাদেশে। দেয়ার ইজ নো আওয়ামী লীগ, আর কোনোদিন ফিরে আসবে না, আপা আর কোনোদিন ফিরে আসবে না। এরই প্রেক্ষাপটে আমি মনে করি যে এখানে আমাদের সবারই একটা ফিজিক্স দাঁড় করানো উচিত। ভারতকে নিয়ে আমাদের আসলে ফিজিক্স দাঁড় করাতেই হবে। আমাদেরকে স্বীকার করতে হবে হু ইজ ভারত। আজ ভেনেজুয়েলা আপনি গিয়ে দেখেন, আমাদের মতো রাষ্ট্রের চাইতে ক্ষমতা, বিত্ত, বৈভবে ভেনেজুয়েলা এখন কোন পর্যায়ে আছে। আপনি গিয়ে দেখেন মেক্সিকো, সেই মেক্সিকোর আকার, আয়তন এবং আমাদের চাইতে তাদের অবস্থান কোন পর্যায়ে আছে। এরপরে যান ব্রাজিলে, মেক্সিকো, ব্রাজিল, চিলি দারুণ ছোট দেশ, ইভেন আর্জেন্টিনা। এই যে ল্যাটিন আমেরিকার দেশের বাইরে আবার তাদের প্রতিবেশী কানাডা, এই রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিবেশী রূপে আমেরিকা আসলে কি আচরণ করছে, সেই তুলনায় ভারত আমাদের সঙ্গে কি আচরণ করছে। এই রাষ্ট্রগুলো, অর্থাৎ ল্যাটিন আমেরিকার যে রাষ্ট্রগুলো, যেগুলো আমেরিকার চারিদিকে আছে,
ইভেন এখন ইউরোপের বন্ধুদেরকে টিটকারি করে যে ধরনের কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইতালি যারা একসময় সারা পৃথিবী শাসন করতেন, রোমান সাম্রাজ্য, হলি রোমান এম্পায়ার, মোর দ্যান 1000 ইয়ার্স রুলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী শাসন করেছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা অক্ষ শক্তির দ্বিতীয় অংশ, জাপান তৃতীয়, হিটলারের পরে যেটার নামটা আসে সেটা হল মুসোলিনি। সেই মুসোলিনির যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের ভিত্তি করে এখন বর্তমান যিনি ইটালির প্রেসিডেন্ট রয়েছেন, মানে ইটালির যিনি এখন প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে, যে ভদ্র মহিলা, সেই তাকে নিয়ে বলা হয় ইউরোপের সবচেয়ে এই মুহূর্তে পাওয়ারফুল যে কয়জন লোক আছেন, তার মধ্যে জার্মানির যিনি চ্যান্সেলর রয়েছেন তিনি, এবং এখন ইটালির এই যে ভদ্রমহিলা যিনি আছেন মেলানি। তো এই যে মেলানি, ট্রাম্প বলছেন যে মেলানি আমার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, অনেক হাতে পায়ে ধরেছে, তারপর আমি ছবি তুলেছি। তো বুঝলেন যে ঠাট্টা কাকে বলে। তো সেই তুলনায় নরেন্দ্র মোদী আমাদেরকে নিয়ে কি বাজে কথা বলেছেন, কি করেছেন বলেন। ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করেছেন তার কি করেছে, অথবা পুতিন তার আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে, একমাত্র চীন ছাড়া তার আশেপাশের অন্য সব প্রতিবেশীর সঙ্গে, চীন এবং রাশিয়া, চীন এবং ইরান ছাড়া তাদের সাথে পুতিন কি আচরণ করছেন, তার 1000 ভাগের 1 ভাগ আচরণ তো মোদী করেননি আমাদের সঙ্গে। আবার ওই সমস্ত রাষ্ট্র যে শক্তিমত্তা দেখিয়েছে, যেটা ধরেন চেচেনিয়াতে সে দেখিয়েছে পুতিন, যেটি এখন ইউক্রেনে দেখাচ্ছে, তারপর ট্রাম্প যে শক্তিমত্তা দেখিয়েছে ভেনেজুয়েলাতে, তো সেই রকম যদি ঘটনা নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে দেখাতে চায়, কয়জন যোদ্ধাকে আপনি পাবেন? আপনি বাংলাদেশের কোনো গর্ত খুঁজে পাবেন না, সব গর্তের মধ্যে দেখবেন যে প্রাণী ঢুকে গেছে। এরকম আছে, সবাই আমাদের দেশে বড় বড় কথাবার্তা বলে। আমাদের দেশে তো যুদ্ধ একা হয়নি, 1000 বছর বাংলাদেশের ইতিহাসে বহুবার আমাদের দেশে যুদ্ধ হয়েছে সরাসরি, এবং সবসময় বিদেশিরা আক্রমণ করেছে, এবং এই বাংলাদেশে আক্রমণ করে বিদেশিরা ব্যর্থ হয়ে ফিরে গেছে, এরকম সিঙ্গেল নজির আপনি দেখাতে পারবেন না। যারাই আসছে সবাই বিজয়ী হয়েছে। কাজেই ভারতের যে ফিজিক্স, ভারতের যে অবকাঠামো, ভারতের যে অবস্থান, এটা আপনাকে আগে অ্যাসার্টেন করতে হবে এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হবে, তার জনগণকে। আদারওয়াইজ আমরা শুধু ইনভাইট করতে চাই। সেকেন্ড থিং হলো শেখ হাসিনা, 6 কোটি মানুষের নেত্রী, তিনি দিল্লিতে কি রাজবন্দী হিসেবে আছেন, আশ্রিতা হিসেবে আছেন, চাকর হিসেবে আছেন, নাকি তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকলে ভিভিআইপি মর্যাদা দিয়ে রাখা হয়েছে? সেটা খোঁজ নেওয়া দরকার। যদি তাকে গোয়ালিয়র দুর্গের মতো এরকম একটা দুর্গে বন্দি অবস্থায় রাখে, তার খাওয়া দাওয়া এরকম অবস্থায় রাখে, এবং যে কোনো সময় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারত প্রস্তুত থাকে, এবং ভারত সেটি করবে, এরকম যদি বিশ্বাস আপনার থাকে, ইস্টকে নর্মাল লোকে। কিন্তু যদি তাকে দালাই লামার মতো সম্মান দেওয়া হয় বা তার চেয়ে বেশি দেওয়া হয়, যদি তাকে সোনিয়া গান্ধীর মতো বা অমিত শাহের চেয়ে বেশি প্রোটোকল দেওয়া হয়, তাহলে শেখ হাসিনার দাফন হয়নি, আওয়ামী লীগের কাফন হয়নি। একটা শক্তি বাংলাদেশের ভিতরে আছে, 6 কোটি মানুষ, অর্থবিত্ত ক্ষমতা, তার সঙ্গে ভারতের মতো একটা পরাশক্তি একেবারে লেগে আছে। আপনি চিন্তা করেন যে যে হিট আমেরিকা করেছে ইরানের উপরে, যদি রেজা শাহ হালবির একটা সংগঠন থাকতো, রাজনৈতিক দল থাকতো আওয়ামী লীগের মতো, আপনি কি পরিস্থিতি তৈরি হতে বলেন তো? ভারত যদি আমেরিকা যে কাজগুলো ইরানের সাথে করেছে, তার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশের সাথে খালি যা শুরু করে,
আপনি আওয়ামী লীগের যে সমস্ত লোক গর্তে বসে আছে তারা কি বসে থাকবে? তারা কাকে কাকে চুমা দেবে? এটা বোঝার চেষ্টা করুন। এই বিষয়গুলো অনুধাবন করে যদি সময় থাকতে সাধন করা হয়, সেটা ভারতের সাথে হোক, আওয়ামী লীগের সঙ্গে হোক, নিজের জনগণের সঙ্গে হোক, নিজের দলের কর্মী এবং সমর্থকদের মধ্যে হোক, হোয়াট এভার মেবি, আপনি আপনার মতো প্রস্তুতি নেবেন, কথা বলবেন, কিন্তু তার আগে রাজনীতির কেমিস্ট্রি, ফিজিক্স, জিও পলিটিক্সের কেমিস্ট্রি এবং ফিজিক্স এটা বুঝতে হবে। আর এটা যদি না বুঝেন তাহলে আপনারা সবাই বিপদে পড়বেন, আমরাও বিপদে পড়ব, দেশ বিপদে পড়বে, এবং মহান আল্লাহ আমাদের সবাইকে সেই বিপদ থেকে যেন রক্ষা করেন এবং আপনাদেরকে হেদায়েত দেন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।